নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে গল্পের দ্বিতীয় পার্টটি শেয়ার করব। আচ্ছা, প্রথমে আমরা গল্পটির নামটা জেনে নিই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত তারানাথ তান্ত্রিক। আচ্ছা, প্রথম পার্টে আমরা কি শুনেছিলাম? প্রথম পার্টে শুনেছিলাম তারানাথ ছোটোবেলায় ঠাকুমার বাক্স থেকে কিছু পয়সা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাইয়ের ঘাটে সাধুর সঙ্গে দেখা হয় তারানাথের। তারানাথ তখন সাধুর থেকে সব কিছু শিখতে চেয়েছিল, কিন্তু সেই সাধু তাকে বলেছিল যে বাপের আর মায়ের মনে কষ্ট দিস নে, তুই বাড়ি ফিরে যা। এই পর্যন্তই ছিল, তারপর থেকে তোমরা শোনো। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললুম, কিন্তু আমাদের গাঁয়ের কথা কি করে জানলেন বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড়বান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূর গিয়ে তিনি দাঁড়িয়ে আমাকে বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়ব না। আমি কিছু চাইনি, আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না, তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাওয়ার, যা চলে যা। তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না তার অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিলে। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলুম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলে। প্রসঙ্গক্রমে বলে নেই, অনেক দিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিস মেলাতে পারলাম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরা দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতে। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন, দেখো, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি, তাতে আমাদের বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওইসব শখ ছিল অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলোজি জোগাড় করতে। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদেরই বংশে রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলেমেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই বিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগের কথা হবে। জিজ্ঞাসা করলেন, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলত। কোনো নৌকা একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়লে বলে ওর নাম লাভাঙার খেয়াঘাট। প্রায় চিৎকার করে বলে উঠল, খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি,
তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙার খেয়াঘাটের ওপর। কেন বলো তো, এসব কথা তোমার জানবার কি দরকার হলো? বইটই লিখছো নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে ১৫০ বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনি মিলন জট পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চোটে। বললে, বেরো বেরো এখান থেকে, কে বলছে তোকে এখানে আসতে? ওর আলু থালু বিকট মিলন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল, সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন। অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার ওপর। পাগলি চেঁচিয়ে উঠে বললে, পালা এখান থেকে, বিপদে পড়বি। আঙুল দিয়ে আমার দিকে দেখিয়ে বললে, যা। নির্জন শ্মশান। ভয় হলো ওর মূর্তি দেখে, কি জানি মারবে টারবে না কি। পাগল মানুষকে বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তারপর দিন। পাগলি বললে, আবার কেন এলি? বললাম, মা, আমাকে দয়া করো। পাগলি বললে, দূরা দূরা, বেরো এখান থেকে। তারপর রেগে আমায় মারলে এক লাথি। বললে, ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাতে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়। কি এক পাগলের পাল্লায় পড়ে পানটা যাবে দেখছি কোন দিন। শেষ রাতে স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই, মৃদু হাসি হাসি মুখে আমায় যেন বললে, লাঠিটা খুব লেগেছে না রে? তার রাগ করিস নে, কাল যাস আমার ওখানে। সকালে উঠেই আবার গেলাম। ও মা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলে। আমিও তখন মরিয়া হয়েছি। বললাম, তুমি তবে রাতে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমিই তো আসতে বললে, তাই এলাম। পাগলি খিলখিল করে হেসে উঠল। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে, তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। যা, বেরো। কেন জানি না, এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করছে। আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে। এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বললে, বস এখানে। আঙুল তুলে দেখিয়ে দিলে। তার আঙুল তুলে দেখিয়ে দেবার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কর্ত্রীর মতো। তার সে হুকুম পালন না করে যে উপায় নেই, কাজেই বসতে হলো। সে বললে, কেন এখানে এসে বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? কিছু হবে না।
তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আমি চুপ করেই থাকি। খানিকটা বাদে পাগলি বললে, আচ্ছা কিছু খাবি? আবার এখানে যখন এসেছিস তার ওপর আবার বামুন, তখন কিছু খাওয়ানো দরকার। বল কি খাবি? পাগলির শক্তি কত দূর দেখবার জন্য বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনে এসেছি যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতায় গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমারও ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো আমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি আর মর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করল। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল, হাতে তুলে নিয়ে বললে, এই নে খা ক্ষীরের বরফি। আমি তো অবাক। ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কী রকম অসম্বন্ধ হাসি হেসে বললে, খা খা ক্ষীরের বরফি খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। এর কথায় মরা পোড়ানো কয়লা মুখে দেব? ছি ছি। কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই। অনেক দূর এগিয়েছি, দিলাম সেই কয়লা মুখে পুড়ে যা থাকে কপালে। পরক্ষণেই থু থু করে সেই বৃষ্টি বিস্বাদ চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিল। পাগলি আবার খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে। কী বোকামি করেছি এখানে এসে। এ পাগলি পাগল ছাড়া আর কিছু নয়, বদ্ধ উন্মাদ। পাড়া গাঁয়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রূপের সুরে বললে, বর্তমান কলা পেটুক কোথাকার, পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে। দূর হ জানোয়ার, দূর হ। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের ওপর বলেনি। একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবে না, আমার সেদিন শেষ রাতে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে, রাগ করিস নে, আসিস আজ, রাগ করে নাচছে। এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যা হোক, জেগে উঠে আমার রাগ আর রইল না। পাগলি আমায় জাদু করলো না কি? গেলাম আবার দুপুরে। এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন। বললে, আবার এসেছিস দেখছি, আচ্ছা নাছর বান্দা তো তুই। আমি বললাম, কেন বাঁদর নাচাচ্ছ আমায় নিয়ে? দিনে অপমান করে বিদে করে আবার রাতে গিয়ে আসতে বলো, এরকম হয়রান করে তোমার লাভ কি? পাগলি বললে, পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তা করবি? বললাম, আছে, যা বলবে তাই করব। দেখোই না পরীক্ষা করে। সে একটা অদ্ভুত প্রস্তাব করলে। সে বললে, আজ রাতে আমায় তুই মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে।
বলে দেব, বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর দুটো চাল ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ হাঁ করে বিকট চিৎকার করে উঠবে যখন, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনি মরার ওপর বসে তন্ত্র জপ করতে হবে। রাতে হয়তো অনেক রকম ভয় পাবি, যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করো না। ভয় পেলে সাধনা তো মিথ্যেই হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারো। কেমন, রাজি? ও যে এমন কথা বলবে তা বুঝতে পারিনি। কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমি বা আমার জন্য মরবে কেন? পাগলি রেগে বললে, তুমি এখানে মরতে এসেছিলিস কেন? মুখ পড়া, বেরো দূরে। আরও নানা রকম অশ্লীল গালাগালি দিলে। ওর মুখে কিছু বাধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল এগুলো আর তত গায়ে মাখিনি, গা সওয়া হয়ে গিয়েছে। বললাম, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? পাগলি আবার মুখ বিকৃত করে বললে, ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলের নামে এ পথে এসেছিস কেন রে? ও অল্প পেট খাটের মারা, তন্ত্রমন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নাই। যা গিয়ে কামের চাদর পরে হাউসে চাকরি কর, গিয়ে বেরো। বললাম, তুমি শুধু রাগই করো, পুলিশের হাঙ্গামার মাথাটা তো ভাবছো না। আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে? মনে মনে আমার সন্দেহ হলো, না, এ নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি ছাড়া আর কিছু নয়। তখনই মনে পড়ল পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময়ে সময়ে সত্যি এমন কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয়। সেই দিন থেকে পাগলি আমার ওপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন আপনি ডেকে বললে, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না। তোকে ওবেলা গালাগালি দিয়েছি, কিছু মনে করিস নে। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিছু হয় না। আমি বললাম, কিভাবে শক্তি লাভ হয়? পাগলি বলল, পৃথিবীতে নানা রকম ছবি আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহ শূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরো অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি বেশি। এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনি শাকিনি এইসব নাম। এরা কখনো মানুষ ছিল না, মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়। এখন যা বলা যায় এরা তাই করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে। অসাবধান তুমি যদি হয়েছো, তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি।
এর মতো পাগলের মুখেই এ কথা সাজে, আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থা এই কথাই উপযুক্ত বটে। গ্রাম্য শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠকয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে। কোনোদিকে লোকজন নেই। অজ্ঞাত সারে আমার গা যেন শিউরে উঠল। পাগলি তখন বলে যাচ্ছে, অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্তে তাদের বলে হাকিনি। তারা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম, দয়া মায়া বলে পদার্থ নেই তাদের। পশুর মতন মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন প্রেত লোকের বাঘ ভাল্লুক। ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিনি মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয়ও পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস নে, তাই রাগ করিস। কৌতূহল আরও সংবরণ করতে না পেরে জিজ্ঞাসা করলুম, তুমি তাহলে হাকিনি মন্ত্রে সিদ্ধ না? ঠিক বলো। পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না। বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না, কিন্তু এ বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোকে আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথা বললে আপনি ওখানে যাবেন না অত ঘন ঘন। পাগলি ভয়ানক মানুষ, ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাঁটাবেন না মশাই। গাঁয়ের কোনো লোক ওর কাছেও ঘেঁষে না। বিদেশি লোক মারা পড়বেন শেষে। মনে ভাবলাম, কি আর এমন, কি আমার করবে? যা করবার তা করেছে, তার কাছ না গিয়ে থাকবার শক্তি আমার নেই। তারপরে একদিন যা হলো তা অবিশ্বাস করবেন না। একদিন সন্ধ্যের পর পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমনভাবে গিয়েছি পাগলি না টের পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইল। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথাও নয়। স্পষ্ট দেখলাম। ভাবলাম, তাই তো, এ আবার কে এলো? যাই কি না যাই। 2-1 পা এগিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞেস করলাম, মা, তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বললেন, কে? বন্ধুরা, গল্পটা এখানেই শেষ নয়, এর পরের পার্টটা নিয়ে খুব শীঘ্রই আসছি। গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো পরের গল্পটি পাওয়ার জন্য। আজকের মতো বিদায়।